এখানে আসার পর থেকে ভন বর্গ তার প্রতিভার যথার্থ পরিচয় দিয়েছেন। তবে সেই প্রতিভার হাল হদিশ শুধুমাত্র জানে জনা ছয়েক মানুষ, যারা প্রত্যক্ষভাবে এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত। সেই রকমই একজন মানুষ হলে তার বর্তমান সঙ্গী, যিনি তার সাথে দাঁড়িয়ে ধূমপান করছেন। ইনি ব্যারন ভন হার্লিং, জার্মান বিদেশমন্ত্রীর মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি। বাড়ির সামনে সরু গলি জুড়ে দাঁড়িয়ে আছে তার 100 হর্স পাওয়ারের মার্সিডিজ। তার কণ্ঠস্বর শোনা গেল, ঘটনা প্রবাহ যেদিকে গড়াচ্ছে তাতে তুমি হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যেই বার্লিনে ফিরে যেতে পারবে। সেখানে তুমি পৌঁছানো মাত্রই তো তোমাকে বিরাট করে সংবর্ধনা দেওয়া হবে, কি বলো? তুমি এখানে যা কাজ করেছো তার জন্য তোমার প্রচুর পুরস্কার প্রাপ্তিও হবে। আবারও হেসে উঠলেন ব্যারন। তার বিশাল বপু শরীরটা হাসির দমকে কেঁপে উঠল। ভন বর্গ প্রত্যুত্তরে হাসলেন, বললেন, এখানকার লোকজনকে বোকা বানানো তেমন কঠিন কাজ নয়। এমন সরল সাদামাটা মানুষজন বিশেষ দেখা যায় না। ব্যারন এবার সামান্য চিন্তান্বিত কণ্ঠে বললে, এটা আমি হলপ করে বলতে পারবো না। এরা খুব অদ্ভুত, আর এদের ভালো করে বুঝে ওঠাও দুরূহ ব্যাপার। এদের এই যে বাহ্যিক আপাত সরল আচরণ, এটাই কিন্তু বহিরাগত মানুষের জন্য একটা ফাঁদ তৈরি করে। প্রথমে মনে হবে সবকিছুই সরল, মাখনের মতো মসৃণ, কিন্তু তারপরেই চরম ধাক্কাটা খেতে হয়। তখন সেই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এদের ভিতরে কেমন যেন একটা গুপ্ত চোরাকুঠুরি আছে, হাইলি আনপ্রেডিক্টেবল। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এদের দৃষ্টিতে একজন বহিরাগত মানুষের পক্ষে ভালো হয়ে ওঠাটা সম্ভব নয়? না, ঠিক তা নয়। আমি বলতে চাইছি এই ব্রিটিশদের যাত্রাভিমান বড়ই সাংঘাতিক। তাছাড়া এদের মধ্যে অদ্ভুত কিছু সংস্কার বা প্রেজুডিসও আছে, একরকম পক্ষপাতিত্বও বলতে পার। প্রথম আমিও বিষয়টা বুঝতে পারি, আর তাতেই একটা ভুল করে ফেলেছিলাম। দেখো, নিজের ভুলের কথা বড়াই করে বলতে ভালো লাগে, কিন্তু তোমাকে জাস্ট একটা উদাহরণ হিসেবেই বলছি। আমি ইংল্যান্ডে আসার ঠিক পরেই এই ঘটনাটা ঘটে। একটা উইকেন্ডে এখানকার কান্ট্রি হাউসে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম আমি। এখানকার একজন ক্যাবিনেট মিনিস্টারের ব্যক্তিগত কান্ট্রি হাউস। সেখানে অনেক রকম কথাবার্তাই হয়েছে, যেগুলো আপাতপক্ষে গোপন থাকারই কথা। আমিও তো সেখানে উপস্থিত ছিলাম, আপনার মনে নেই? ও হ্যাঁ, তাই তো। সেখানে যে সমস্ত ইনফরমেশন পাওয়া গিয়েছিল তার একটা সার সংক্ষেপ বানিয়ে আমি বার্লিনে পাঠিয়ে দিই। দুর্ভাগ্যবশত আমাদের চ্যান্সেলর এসব সূক্ষ্ম বিষয় একেবারেই বোঝেন। উনি আমাকে একটা দায়সারা জবাব পাঠিয়ে দেন যে উনি ইতিমধ্যেই জানেন যে কি কথাবার্তা হয়েছিল সেখানে। আমার লেখার মর্মার্থ তিনি সবটাই বুঝতে পেরেছেন। আমি স্বভাবতই ভেবেছিলাম যে চ্যান্সেলরের মাথায় কিছুই ঢোকে, তাই তিনি এমন সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন। পরে বুঝতে পারি ভুলটা আসলে আমারই ছিল। যে কথাগুলো আমি তথ্য বলে ভেবেছিলাম সেগুলো আদৌ কোনো তথ্য নয়, বরং এক প্রকার অপমানজনক মন্তব্যের সমাহার। আর সেগুলো পড়ে চ্যান্সেলর ব্যক্তিগতভাবে অপমানিত হয়েছে। ভাষার জটিলতায় আমি মাঝখান থেকে সেগুলো বুঝতে পারি। ব্যাস, এই ঘটনায় আমার রাজনৈতিক ক্যারিয়ারের যে কি পরিমাণ ক্ষতি হয়েছিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এদেশের ডিপ্লোম্যাটরা অত্যন্ত ধূর্ত, তবে তুমি ব্যাপারটা অন্য দিক দিয়ে সামলেছ। কিরকম? এই যে এদের বন্ধু বা কাছের মানুষ হওয়ার ভান করি। না, এটাকে ভান বলা একেবারেই ঠিক হবে না ব্যারন। ভান ব্যাপারটাই কৃত্রিম। আমি যেটা করেছি সেটা অনেকটা স্বাভাবিক। দেখুন, আমি ছোট থেকেই একজন স্পোর্টসম্যান। আমার সেই দক্ষতাটাই কাজে লাগিয়েছি আমি। ব্যাপারটা আমি নিজেও বেশ উপভোগ করেছি। স্থানীয় লোকজনের সাথে বন্ধুর মতো মেশা, একসাথে খেলাধুলা করা, নিমন্ত্রণ রক্ষা করা, সবকিছুই। তাতেই তো কাজটা হয়েছে। সকলের সাথে খেলাধুলো আর বন্ধুত্ব করে সকলের বিশ্বাস অর্জন করেছ। পোলো খেলা, গলফ, রেজিমেন্টের অল্প বয়সী অফিসারদের সাথে বক্সিং করা, নৌকা চালানো, কোনোটাই তো বাদ দাওনি। ফলস্বরূপ কেউ আর তোমাকে সন্দেহের দৃষ্টিতে দেখেন। এদের কাছে তুমি হলে একজন নিরীহ ফুর্তিবাজ গ্রাম্য জমিদার, একজন ভদ্র ও শান্তশিষ্ট জার্মান, পাশাপাশি একজন সহৃদয় ও পরোপকারী মানুষ। কেউ ভাবতেও পারে না গোটা সময়টা ধরে ইউরোপের নানান প্রান্তে যেসব রাজনৈতিক অনিষ্ট ঘটে চলেছে তার উৎস কেন্দ্র হলো তোমার এই আরামদায়ক বাড়িটা। আর তুমি হলে আদতে একজন গুপ্তচর। জিনিয়াস ভন বক, জিনিয়াস।
ভন বর্গ হেসে বললেন, আপনি একটু বেশি প্রশংসা করছেন ব্যারেন। তবে হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে গত 4 বছরে আমি যেমন সফলভাবে কাজ করেছি তা অন্য কেউ হয়তো পারত না। আমার ক্ষুদ্র সংগ্রহশালাটা তো আপনাকে এখনো দেখানোই হয়নি। আসুন, ভেতরে আসুন। টেরেসের ধারের খোলা দরজাটা দিয়ে তারা সরাসরি এসে ঢুকলেন ভন বর্গের স্টাডিতে। আধুনিক বিজলিবাতির সুইচ টিপতেই ঝলমল করে উঠল গোটা ঘর। ভন বর্গ এবার সমস্ত দরজা জানলা বন্ধ করে ভালো করে পর্দা টেনে দিল। সমস্ত ব্যবস্থাপনা করে নিয়ে ঘরের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হবার পর সোফায় বসে ভন বর্গ বললেন, আমার বেশ কিছু কাগজপত্র ইতিমধ্যেই পাচার হয়ে গেছে। আমার স্ত্রী আর ভৃত্যরা গতকালই এই বাড়ি ছেড়ে দেশে বাড়ি জমিয়েছে। তাদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি সেই সমস্ত কাগজ। ওগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, আর আমি যাবার সময় নিয়ে যাব বাকি সমস্ত কাগজ। আশা করছি আমার যাত্রাপথ সুরক্ষিত করবার দায়িত্ব নেবে আমাদের জার্মান দূতাবাস। আরে কোনো চিন্তাই করো না, সমস্ত ব্যবস্থাই করা হয়ে গেছে। সমস্ত জায়গায় তোমার নামে পার্সোনাল স্যুট রিজার্ভ করা আছে। কোনো লোক তোমার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তোমার লাগেজ কালেক্ট করার জন্য অন্য লোকও থাকবে। কোনো কিছুই বেহাত হওয়ারও উপায় নেই। তাছাড়া তুমি ফিরবে প্যারিস হয়ে। ফ্রান্সের সাথে এদেশের সম্পর্ক কখনোই বিশেষ ভালো। দুদেশের মধ্যে কোনো রকম সন্ধি বা চুক্তিও স্বাক্ষরিত হয়নি। আর বেলজিয়াম? বেলজিয়ামের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। ভন বর্গ মাথা নেড়ে বললেন, কিন্তু ব্যারন, আমার ধারণা বেলজিয়ামের সাথে এদেশের একটা গোপন সন্ধি রয়েছে, তাই বিপদের সম্ভাবনা রয়েছে বই কি। আহা, তুমি বৃথায় দুশ্চিন্তা করছো। এই মুহূর্তে কোনো সমস্যা হওয়ারই চান্স নেই। ইংল্যান্ড প্রথমেই কোনো রকম স্ক্যান্ডালের পথে যাবে না। কিন্তু দেশের সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। আর অনার, আরে ছাড়ো তো, অনার সম্মান এসব মধ্যযুগীয় মূল্যবোধ। এখন আমরা প্রয়োজনের পৃথিবীতে বাস করছি, ইউটিলিটারিয়ান ওয়ার্ল্ড এটা। তাছাড়া ইংল্যান্ড এখন যুদ্ধের জন্য মোটেই প্রস্তুত নয়। তার উপর জার্মানির কাছে এদেশের 50 মিলিয়ন যুদ্ধকর দেনা আছে। আমার কাছে ভিতরের সমস্ত খবর চলে আসে। যুদ্ধের জন্য প্রয়োজনীয় যা প্রস্তুতি, অস্ত্রশস্ত্র, সাবমেরিন অ্যাটাকের প্ল্যান, কার্তুজের ভান্ডার কিছুই এদের নেই। কি করবে ইংল্যান্ড? তার উপরে আমরা আয়ারল্যান্ডে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছি। সেই সব সামলাতেই এদেশ এখন দিশেহারা। সে তো এখন, কিন্তু ভবিষ্যতে কি হবে? এখনকার এই পরিস্থিতি তো আর অনন্তকাল ধরে চলবে না। ভবিষ্যতে ইংল্যান্ড নিয়ে আমার অন্য পরিকল্পনা আছে। সেক্ষেত্রে তোমার সংগ্রহিত এই সমস্ত তথ্য আমাদের বেশ কাজে লাগবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমার মতে যুদ্ধ লাগলে ইংল্যান্ডের উচিত হবে আমাদের সাথে একা না লড়ে মিত্রপক্ষকে সাথে নিয়ে লড়া। তবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। এই সপ্তাহটাই ঘটনা প্রবাহ বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারেই বোঝা যাবে জল কোন দিকে করাচ্ছে। দেখে আমি একাই কথা বলে যাচ্ছি। তুমি কি সব কাগজপত্র দেখাবে বলেছিলে? দেওয়াল জোড়া বুকশেলফের একটা অংশ ভারী পর্দা দিয়ে ঢাকা দেওয়া ছিল। ভন বর্গ উঠে গিয়ে সেই পর্দাটা সরাতেই তার আড়াল থেকে বেরিয়ে পড়ল একটা বড় আকারের পিতল বাঁধানো সিন্দুক। ঘড়ির চেন থেকে একটা চাবি খুলে নিয়ে সিন্দুকে লাগালেন ভন বর্গ। তারপর নানা রকম কায়দা কসরত করবার পর তালাটা খুলল। সিন্দুকের পাল্লা টেনে খুলে ভন বর্গ বললেন, দেখুন। ব্যারন অবাক চোখে দেখলেন সিন্দুকের ভেতরটা মৌচাকের মতো অজস্র গভীর গর্তের মতো খোপে ভর্তি, আর তার প্রত্যেকটার মধ্যেই আছে ঠেসে বোঝাই করা কাগজ। প্রত্যেকটা খোপের উপরের দিকে কাগজের লেবেল সাঁটা। তাতে কোনোটায় লেখা ফোর্ট, কোনোটায় বন্দর সুরক্ষা, বিমান, আয়ারল্যান্ড, ইজিপ্ট, আরো কত কি। অবিশ্বাস্য! মুগ্ধ কণ্ঠে বলে উঠলেন ব্যারন ভন হার্লি। এ তো বিরাট সংগ্রহ। আর তাও মাত্র 4 বছরে ব্যারন। কাজটা আমি নেহাতি খারাপ করিনি, কি বলুন না? তবে আমার এই সংগ্রহের আসল রত্নটি এখনো অনুপস্থিত। সেটা আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগমনের আর দেরি নেই, আর সেগুলো ঢুকবে এই খোপে। আঙ্গুল তুলেই একটা খোপের দিকে নির্দেশ করে দেখালেন ভন বর্গ। সেই খোপের ওপর লেখা নৌবাহিনীর সংকেত সমূহ। ব্যারন বললেন, কিন্তু ওই খোপে তো দেখছি ইতিমধ্যেই কাগজ ভর্তি। ওগুলো পুরনো জঞ্জাল ব্যারন। অ্যাডমিরালটি কোনোভাবে ব্যাপারটা টের পেয়ে সমস্ত কোড বদলে দিয়েছে। ব্যাপারটা আমার কাছে বেশ বড়সড় একটা ধাক্কা ছিল ব্যারন। আমার গোটা কেরিয়ারে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তবে ওই আর কি, থ্যাঙ্কস টু মাই চেকবুক, পয়সা খাইয়ে অল্টামান্ট নামে এক লোককে হাত করেছি। সেই সমস্ত কাগজ সরবরাহ করবে। ব্যারন এবার সামান্য অধৈর্য হয়ে ঘড়ি দেখলেন, বললেন, ওয়েল, আমার পক্ষে তো আর অপেক্ষা করা সম্ভব হবে না।
সময় মতো কার্লটন টেরেসে ফিরতে হবে আমার, না হলে লোকজন সন্দেহ করবে। এই অল্টমন্ট লোকটি কখন এসে পৌঁছবে কিছু বলেনি? ভন বর্গ উত্তরে একটা টেলিগ্রাম এগিয়ে দিলেন ব্যারনের দিকে। ব্যারন পড়ে দেখলেন তাতে লেখা, আজ রাতে নিশ্চিতভাবে আসছি, সাথে নতুন স্পার্ক প্লাগ নিয়ে আসবো। অল্টমন্ট। ব্যারন অবাক হয়ে বললেন, স্পার্কিং প্লাগ? ভন বর্গ হেসে বললেন, ওটা কোড ব্যারন। ও এখানে এলে একজন মোটর কার এক্সপার্টের ভেগ ধরে আসে। আমার একটা বড় গ্যারেজ আছে, আপনি তো জানেন, তাই গাড়ি স্পেয়ার পার্টসের নাম দিয়ে এই কোডগুলো বানিয়েছি। যদি লেখা থাকে রেডিয়েটর, তাহলে বুঝতে হবে যুদ্ধ জাহাজের কথা বলা হচ্ছে। অয়েল পাম্পের অর্থ হলো ক্রুজার শিপ, আর স্পার্কিং প্লাগ মানে হলো নেভাল সিগন্যাল। টেলিগ্রামের তারিখটা দেখে নিয়ে ব্যারন বললেন, এটা দেখছি পোর্টসমাউথ থেকে পাঠানো হয়েছে দুপুর বেলা। তো এই কাজের বিনিময়ে একে কত দিতে হবে? পার্টিকুলারলি এই কাজটার জন্য 500 পাউন্ড। তাছাড়া এইসব কাজ করার জন্য ও জার্মান সরকার থেকেও মাইনে পায়। বাপরে, বেটা লোভ আছে বলতে হবে। তবে এই দেশদ্রোহী বিশ্বাসঘাতক গুলো আমাদের কাজে আসে। দে আর ইউজফুল। এই অল্টমন্ট লোকটা কিন্তু বেশ কাজের, পয়সা বেশি নিলেও কাজটা ঠিক করে দেয়। আর ওকে ঠিক দেশদ্রোহী বলা যায় না, ও জন্মসূত্রে আইরিশ আমেরিকান। আইরিশ আমেরিকান? হ্যাঁ, ওকে কথা বলতে শুনলে আপনার কোনো সন্দেহই থাকবে না। অদ্ভুত একটা জড়ানো অ্যাকসেন্টে কথা বলে, খুব কষ্ট করে বুঝতে হয়। বলছিলাম, আপনি আর একটু অপেক্ষা করতে পারবেন না? ও কিন্তু যে কোনো মুহূর্তেই এখানে এসে পড়তে পারে। ব্যারন সোফা ছেড়ে উঠতে উঠতে বললেন, না, আর সম্ভব নয়। বুঝতেই তো পারছো, সব দিক খেয়াল রেখে চলতে হয়। ইতিমধ্যেই বেশ খানিকটা দেরি হয়ে গেছে। কাল ভোরবেলায় এম্বাসিতে পৌঁছে যেও, তোমার জন্য সব বন্দোবস্তই করা থাকবে। আরে এ কি, এ তো টোকে। এ কি তোমার এই অল্টমন্টের জন্য নাকি? টি টেবিলের উপর রাখা একটা পানীয়ের বোতলের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন ব্যারন। ভন বর্গ বললেন, হুমা, শুধু ওর জন্য কেন? আসুন না, আপনিও যাওয়ার আগে এক গ্লাস পান করুন। না বন্ধু, এখন থাক, অনেক ধন্যবাদ। আর বিলম্ব করার উপায় নেই। পানীয়ের ব্যাপারে অল্টমেন্টের রুচিটা কিন্তু বেশ ভালো, আর টোকেই ওর পছন্দের পানি। বিশেষ করে আমার সংগ্রহে থাকার জার্মান টোকে। ব্যাটার একটু বতরাগি মেজাজ আছে, সেটা মদ খাইয়ে ঠান্ডা করতে হয়। কথা বলতে বলতে দুজন আবারও বেরিয়ে এলেন টেরেসে। ব্যারনের গাড়িটা এখন এসে দাঁড়িয়েছে টেরেসের এক প্রান্তে সিঁড়ির নিচে। উপকূলের দিকে তাকিয়ে ব্যারন বললেন, ওই যে দেখো, দূরে হারওয়েজ বন্দরে আলো দেখা যাচ্ছে। কেমন নিস্তরঙ্গ শান্তিপূর্ণ একটা দৃশ্য। কেউ ভাবতেও পারছে না আগামী এক সপ্তাহের মধ্যে আকাশে হয়তো দেখা যাবে অন্যরকম আলোর ঝলকানি। মর্ত, স্বর্গ, পাতাল সর্বত্র শান্তির নীড় ভেঙে তছনছ হয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, ওটা কি? ব্যারন বাড়ির দিকে নির্দেশ করলেন। একপাশে রান্নাঘরের আলোকিত জানালার পাশে বসে আছেন এক বৃদ্ধা। চেয়ারে বসে ঝুঁকে পড়ে এক মনে উল বুনছেন তিনি। তার পাশে টেবিলের উপর শুয়ে আছে একটা বেড়াল। মাঝে মাঝে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন বৃদ্ধা। টেবিল ল্যাম্পের আলো তাদের ঘিরে কেমন যেন একটা রহস্যময় আলো আধারে সৃষ্টি করেছে। ভন বর্গ বললেন, ও হলো মার্থা, আমার একমাত্র বৃত্ত, যে আমার দেখাশোনা করার জন্য এখানে থেকে গেছে। ব্যারন হেসে বললেন, ঠিক যেন বৃদ্ধা দেশমাতৃকা ব্রিটানিয়ার প্রতিবিম্ব। আপন বলা বিস্তৃত জগৎ। যাই হোক, আমি আসি বনবর্গ, আবার দেখা হবে রাইন নদীর তীরে। হাত নেড়ে নিজের গাড়িতে উঠে পড়লেন ব্যারন। কয়েক মুহূর্ত পরে গাড়ির আলো মিলিয়ে গেল গ্রাম্য পথের বাঁকে। আরামদায়ক গাড়িতে বসে যেতে যেতে ব্যারন খেয়াল করলেন না যে পথে একটা ছোট ফোর্ড গাড়ি তার গাড়িকে মুখোমুখি অতিক্রম করে উল্টো দিকে চলে গেল। পায়ে পায়ে ভন বর্গ ফিরে এলেন নিজের স্টাডিতে। ঘরে ঢোকার আগে পাশে তাকিয়ে দেখলেন বৃদ্ধা হাউসকিপার মার্থা ইতিমধ্যেই আলো নিভিয়ে শুতে চলে গেছে। পুরো বাড়ি নিস্তব্ধ। এটা ভন বর্গের কাছে একটা নতুন অভিজ্ঞতা। গতকাল অবধিও তার গোটা পরিবার এখানে ছিল, আজ সবকিছু নিশ্চুপ। ভোর রাতে চলে যাবেন তিনিও। শুধু ওই বৃদ্ধা মার্থা আছে বলে এখনো বাড়িটাকে বাড়ি বলে মনে হচ্ছে তার। যাওয়ার আগে অনেক কাজ বাকি, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দেরি না করে কাজে লেগে পড়লেন ভন বর্গ। ফায়ার প্লেসের আগুনে পোড়াতে লাগলেন একের পর এক কাগজ। অপ্রয়োজনীয় সব কাগজ লোপাট করতে হবে। তারপর টেবিলে রাখা একটা চামড়ার সুটকেস নামিয়ে এনে সিন্দুকের দরকারি কাগজপত্রগুলো তাদের নিপুণভাবে গোছাতে লাগলেন তিনি। কাজটা প্রায় হয়ে এসেছে। ঠিক এমন সময় বাইরে গাড়ির শব্দ শুনতে পেলেন তিনি। তার মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল।
ব্যাগটা বন্ধ করে একপাশে নামিয়ে রাখলেন তিনি। সিন্দুকটা লক করলেন, তারপর দ্রুত পায়ে বেরিয়ে এলেন টেরেসে। তিনি বাইরে আসা মাত্রই একটা ছোট ফোর্ড গাড়ি এসে থামলো টেরেসের সিঁড়ির নিচের গেটের সামনে। সেই গাড়ি থেকে নেমে এলো একজন ব্যক্তি, তারপর দ্রুত পায়ে এগিয়ে এলো ভন বর্গের দিকে। গাড়ির বয়স্ক মোটাসোটা চেহারার ড্রাইভার গাড়িতেই বসে রইল। ভন বর্গ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওয়েল, কি খবর? জিনিসটা এনেছো? আগন্তুক উত্তরে একটা বড় আকারের ব্রাউন পেপারের পার্সেল তুলে দেখালো, তারপর কর্কশ গলায় বলল, আমাকে আগে ধন্যবাদ দিন মিস্টার। সব কাজ সুষ্ঠুভাবে হয়েছে, একেবারে সাফ ভাবে। এই কি সমস্ত কাগজ? সমস্ত যেমন টেলিগ্রামে লিখেছিলাম ঠিক সেই রকম। সেমাফোর, ল্যাম্প কোড, মার্কেরি সব। তবে সবকিছু কিন্তু কপি করা, অরিজিনাল কিন্তু নয়। অরিজিনাল তুলে আনা খুব বিপজ্জনক। তবে এই একেবারে নিখুঁত কপি, ওসা রাখতে পারেন। ভন বর্গের কাঁধে হেসে একটা চাপড় মারল লোকটা। লোকটার গায়ের জোর এতটাই বেশি যে চাপড় খেয়ে রীতিমতো কাঁধ টন টন করতে লাগলো ভন বর্গের। তিনি আবার বললেন, ভিতরে এসো। আমি বাড়িতে একাই আছি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি ঠিকই বলেছো, কপি ভালো, কেউ কোনো রকম কোনো সন্দেহ করবে না। অরিজিনাল মিসিং হলে ওরা আবার সব বদলে দিত, তখন আবার এক কেলেঙ্কারি হতো। তবে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। কথা বলতে বলতে দুজনেই স্টাডিতে এসে ঢুকল। আগন্তুক আইরিশ আমেরিকান লোকটি সোফায় বসে আড়মোড়া ভাঙল। এবার লোকটাকে ভালো করে দেখা গেল। রোগা ছিপছিপে চেহারার বেশ লম্বা একটা লোক, বয়স 60 অথবা তার থেকেই খানিকটা বেশিই হবে। তীক্ষ্ণ নাক, থুতনিতে একটা গটি বা ছাগলের দাড়ি, ঠোঁটের কোণে ঝুলছে একটা আধ খাওয়া সিগার। বসার পর সে তৃষ্ণায় ধরিয়ে আবার সিগারটা ধর, তারপর চারপাশে একবার দেখে নিয়ে বলল, তাহলে পালানোর বন্দোবস্ত সব হয়ে গেছে? তারপরেই তার চোখ পড়ল সেই সিন্দুকটার দিকে। সে বলল, বলছিলাম, আপনি কি ওই সিন্ধুকে আপনার কাগজপত্র রাখেন নাকি? হ্যাঁ, কেন? ওরকম একটা অত বড় খোলা জায়গায় লোকে তো সিন্ধুক দেখেই বলে দেবে যে আপনি একজন গুপ্তচর। যে কেউ ওটা ভেঙে ফেলতে পারে। ইউ হ্যাভ আ ডার্ন গুড লাক যে ওটা এখনো পর্যন্ত কেউ ভেঙে ফেলেনি। ইস, আগে যদি জানতাম যে আমার এরকম কষ্ট করে আনা কাগজপত্র আপনি এরকম অসাবধানে ফেলে রাখবেন, আবার আপনার তাহলে আপনার সাথে এরকম কাজই করতাম না, আমি রাজি হতাম। ভন বর্গ হেসে বললেন, ওরকম মনে হয়। এই সিন্দুক ভাঙার ক্ষমতা খুব কম লোকেরই আছে। এই মেটাল কোনো কিছু দিয়ে কাটা যায় না। কিন্তু তলাটা তো ভাঙা যায় না, এটা ডাবল কম্বিনেশন লক। তার মানে জানো তো? না তো। তার মানে হলো এই লোকে যে কম্বিনেশন কোডটা দেওয়া আছে তাতে সংখ্যা ছাড়াও অক্ষর আছে। তাই আগে থেকে কোডটা ঠিক মতো সেট না করতে পারলে তালা খুলবে না। তিনি উঠে গিয়ে তালার চারপাশে অক্ষর আর সংখ্যা লেখা চাকতি দুটো অল্টামন্টকে দেখালেন। দারুণ ব্যাপার তো। ওতে বুঝতেই পারছো, ব্যাপারটা যত সহজ ভাবছো ততটাও সহজ নয়। 4 বছর আগে এখানে প্রথম এসেই এটা বানিয়েছিলাম আমি। তোমাকে বলতে দোষ নেই। বলো দেখি, আমি শব্দ আর সংখ্যায় কি কোড দিয়েছি? আমি কি করে বলবো, আপনি বলুন। শব্দটা হলো আগস্ট আর সংখ্যা হলো 1940। That's damn smart, quite smart. এইসব শেষ হবে ভোর রাতে। অল্টামন্ট এবার বলল, বেশ কথা, কিন্তু পালানোর আগে আমার বন্দোবস্তটা একটু করে দিই। আমি আর একা একা এদেশে পড়ে থাকতে পারবো না মশাই। অবস্থা যা বুঝছি হপ্তাখানেকের মধ্যেই যুদ্ধ লেগে যাবে, আর তার আগে আমি এখান থেকে পালাতে চাই, সোজা কথা। তোমার ভয় কিসে? তুমি তো আমেরিকান নাগরিক। তো জ্যাক জেমসও তাই ছিল। সে এখন পোর্টল্যান্ডের জেলে পড়ছে। ব্রিটিশ পুলিশের হাতে একবার পড়লে না, দিস খাপার স্যার, আপনি ভাবতে পারবেন না, কিচ্ছু হবে না, রক্ষে নেই আর। ওসব বিদেশি নাগরিক অমুক তমুক এইসব গল্পে কোথাও কোনো কাজ হবে না। এখানে ব্রিটিশ আইন চলে, তাই এখানে দাঁড়িয়ে কেউ সেই আইনের আওতার বাইরে নয়। তো একটা সত্যি কথা বলতে আমি কিন্তু বাধ্য হচ্ছি, আপনার বাসায় কোনো দায়িত্ব জ্ঞান নেই। You're pretty irresponsible. কথাটা শুনে ভ্রু কুঁচকে গেল ভন বর্গ। তিনি বললেন, মানে কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি যে আপনার নিজের কাজটা হয়ে গেলে আপনি আর কারোর কথা ভাবেন না।
যারা আপনার জন্য কাজ করছে তাদের কথাও না। আপনার তো দায়িত্ব যারা কাজ করছে তাদের নিরাপত্তার দিকে নজর রাখা, দায়িত্ব না? আপনি বলুন, সেটা করেছেন কোনোদিন? এই যখন ওই জেমস যখন ধরা পড়লো, জেমস সম্পূর্ণভাবে নিচের দোষে ধরা পড়েছে, সেটা তুমিও খুব ভালো করেই জানো। ও একটু বেশি স্বেচ্ছাচারিতা করতে গিয়েছিল, এইসব কাজে ওরকম করলে চলে না। আচ্ছা সে নয় মানলাম। What about Hollis? হলিসের ব্যাপারটা কি হলো? আরে ওই লোকটা তো একটা উন্মাদ ছিল। সেটা ঠিক যে শেষের দিকে প্রচন্ড ড্রিঙ্ক করা শুরু করেছিল, এই কাজের চাপ আর নিতে পারেনি। আচ্ছা সেটাও নয় বাদ দিন। What about Steiner? স্টাইনারের ব্যাপারটা? ভন বর্গ এবার ভয়ানকভাবে চমকে উঠলেন। তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কোনো মতে জিজ্ঞেস করলেন, স্টাইনারের কি হয়েছে? কি আবার হবে? পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল রাত্রিরে ওর দোকান রেড হয়েছে। এখন ও আর ওর কাগজপত্র সব একসাথে পোর্টসমাউথের জেলে। আপনি তো মনে সুখে পালাবেন। ওদিকে যে ও বেটা জেলে পচে মরবে, নয়তো ফাঁসিতে ঝুলবে তার বেলা। এই জন্যই দেখুন আমি এক্ষুনি এই দেশ ছেড়ে পালাতে চাই, সোজা কথা আমার। ভন বর্গ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। ওরা স্টাইনারের সন্ধান পেল কি করে? এটা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে খারাপ খবর। তার থেকেও খারাপ খবরটা পাওয়া আপনার বাকি আছে মিস্টার বর্গ। হ্যাঁ, কি খবর? পুলিশ আমার পিছনেও পড়ে গেছে। জানি না পালিয়ে বাঁচতে পারবো কিনা। কি কি বলছো কি তুমি? ঠিকই বলছি। ফ্র্যাটনে যে বাড়িতে আমি আগে ভাড়া থাকতাম, সেখানে পুলিশ গিয়ে বাড়িওয়ালিকে জিজ্ঞাসাবাদ করেছে। আমার সন্দেহ মশাই একটা জায়গাতে। পুলিশ খবরগুলো পাচ্ছি কোত্থেকে বলুন তো? এই নিয়ে আপনার 5 জন এজেন্ট ধরা পড়লো, আর তাদের কোন রকম সাহায্য না করে আপনি পালাচ্ছেন। আপনার লজ্জা করে না? এর কি ব্যাখ্যা আছে আপনার কাছে? কি ব্যাখ্যা আছে? ভন বর্গের মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি বললেন, তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? হাউ ডিয়ার ইউ! স্পর্ধা বা সাহস না থাকলে আপনার হয়ে এই কাজ করতে পারতাম না মিস্টার বর্গ। আমার মনের কথাটা আপনাকে আমি খোলাখুলি বলছি। আমি শুনেছি জার্মান রাজনীতিবিদরা এরকমই হয়। These damn politicians নিজের কাজ হয়ে গেলে সাহায্যকারীদের নির্মম ভাবে পথ থেকে সরিয়ে দেয়। ভন বর্গ রাগে সোফা ছেড়ে উঠে দাঁড়াল, চিৎকার করে বললে, তুমি কি বলতে চাও? আমি আমার এজেন্টদের ধরিয়ে দিয়েছি? তোমার এত বড় সাহস! অল্টামন্ট এবার খানিক হালকা গলায় বলল, জানি না, কিন্তু এখানে শস্যের মধ্যেই ভূত আছে, আর সেদিকে আপনার নিজেরও একটু খেয়াল রাখা প্রয়োজন ছিল। জানি এসবে দেখুন আমার কাজ নেই। আপনি বলে কয়ে আমার একটু হল্যান্ডে পালাবার ব্যবস্থা করে দিন তো, যত তাড়াতাড়ি পারেন। ব্যাস, আমি আপনার থেকে আর কিছু চাই না। ভন বর্গ এবার নিজের রাগ সংযত করে শান্ত কণ্ঠে বললেন, আমরা এতদিন একসাথে বন্ধুর মতোই কাজ করেছি। এই শেষ মুহূর্তে এসে এইভাবে ঝগড়া বিবাদ করার কোনো মানেই হয় না। স্বীকার করতে ক্ষতি নেই যে তুমি ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছো। ঠিক আছে, রটারড্যাম থেকে জলপথে তুমি নিউ ইয়র্কে চলে যাবে। অন্য কোনো পথে যাওয়াটা নিরাপদ হবে না। আমি সব প্যাক করে নিই। অল্টামন্ট কিন্তু পার্সেলটা হাতে নিয়ে চুপচাপ বসে রইল। মনে হলো না যে জিনিসটা হস্তান্তরিত করতে সে বিশেষ আগ্রহী। সে বলল, আর আমার পাওনাটা 500 পাউন্ড তো আছেই। তাছাড়া সবার নজর এড়িয়ে আনতে গিয়ে পাহারাদারকে আরো 100 পাউন্ড ঘুষ দিতে হয়েছে। তাদের বেটা রাজি হচ্ছিল না বলে আরো 100 পাউন্ড বাড়তি দিতে হলো। তাহলে মোট 500 প্লাস 200, 700 পাউন্ডের খরচা আছে মশাই। সেটা আগে দিন, তারপর আমি এই মাল আপনার হাতে দেব। ভন বর্গ একটা তিক্ত হাসি হেসে বললে, আমার আত্মসম্মান সম্পর্কে তোমার খুব উচ্চ ধারণা নেই সেটা বুঝতেই পারছি। বেশ, তাই হোক। টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলেন ভন বর্গ। তারপর একটা চেকের টাকার অঙ্ক লিখে সই করে চেকটা চেকবুক থেকে ছিঁড়ে হাতে নিলেন। তারপর অল্টামন্টের সামনে এসে বললেন, এবার আমারও একটা শর্ত আছে অল্টামন্ট। এক হাতে নাও আর এক হাতে দাও। তুমি যখন আমাকে বিশ্বাস করতে পারছো না, তখন আমি বা কিভাবে বিশ্বাস করব তোমায়? অল্টামন্ট বিনা বাক্য ব্যয়ে পার্সেল এগিয়ে দিল। ভন বর্গের চেক চলে এলো তার হাতে। ভন বর্গ দ্রুত হাতে পার্সেলের মোড়ক খুললেন। পরপর দুটো মোড়। এবার তার ভেতর থেকে যে বাঁধানো বইটা বেরোলো, তার কভারের ওপর লেখা নামটা দেখে হতভম্ব হয়ে গেলেন ভন বর্গ। নৌবাহিনীর সিগন্যাল বুকের পরিবর্তে কভারের ওপর লেখা মৌমাছি চাষের প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক। ওই এক মুহূর্তের জন্যই বোধহয় অন্যমনস্ক হয়েছিলেন ভন বর্গ। আর ঠিক তখনই তিনি টের পেলেন একটা লৌহ কঠিন হাত পেছন থেকে তার ঘাড়টা চেপে ধরেছে।
আর তার নাকের ওপর চেপে ধরা হয়েছে একটা রূপ। রুমালের মধ্যে ক্লোরোফর্মের মিষ্টি গন্ধ পেলেন তিনি। তারপর তার আর কিচ্ছু মনে নেই। আর এক গ্লাস দাও তো ওয়াটসন। ইম্পেরিয়াল টুকেইয়ের এক গ্লাস শেষ করে বলে উঠলেন শার্লক হোমস। সোফায় অপর প্রান্তে বসেছিলেন সেই মোটাসোটা চেহারার ড্রাইভার বা শোফার। তার মুখে একটা মোটা গোঁফ, মাথার চুলে ধূসর রং ধরেছে। তারও বয়স 60-এর কোঠায়। তাকে দেখলে এখন আর সেই মধ্যবয়সী ছটফটে ডক্টর ওয়াটসন বলে চেনা যায় না। তিনি আরেক গ্লাস ভর্তি টোকেই এগিয়ে দিলেন হোমসের দিকে, বললেন, এ তো অতি উৎকৃষ্ট পানীয় হোমস। হোমসের চেহারা একই রকম থাকলেও তারও মুখে বলি রেখার কুঞ্চন। তিনি হেসে বললেন, সে তো হবেই। ওই যে সোফার ওপর হাত পা বাঁধা অবস্থায় যিনি পড়ে রয়েছেন, আমাদের বন্ধু, ওর মুখেই শুনেছি এই ওয়াইন নাকি জার্মানির শয়েনব্রুন প্যালেসের স্পেশাল সেলার থেকে এসেছে। আচ্ছা বলছি কি, একটু গিয়ে না ওই জানালাটা একটু খুলে দেবে? ঘরটা এখনো ক্লোরোফর্ম ভেপারে ভর্তি হয়ে আছে। ডক্টর ওয়াটসন উঠে গিয়ে জানালা খুলে দিল। ঘরের গুমোট পরিবেশ খানিকটা হালকা হল। সিন্দুকের পাল্লাটা এখন খোল। হোমস উঠে গিয়ে দাঁড়ালেন তার সামনে। সিন্দুকের খোপগুলোর মধ্যে থেকে একের পর এক কাগজের তারা বার করতে লাগলেন। খুঁটিয়ে দেখতে লাগলেন প্রত্যেকটা বান্ডিল। তারপর সেগুলো সযত্নে গোছাতে লাগলেন ভন বর্গের সেই চামড়ার ব্যাগে। সোফায় হাত পা বাঁধা অবস্থায় শায়িত ভন বর্গের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বোঝা যাচ্ছে তার ক্লোরোফর্মের আচ্ছন্নতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। হোমস বললেন, আমাদের বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই ওয়াটসন। আপাতত কেউ আমাদের বিরক্ত করবে না। আচ্ছা ওই তোমার পেছনে দেখো একটা বেলের দড়ি রয়েছে, একটু বেলটা বাজিয়ে দাও তো। ডক্টর ওয়াটসন বেল বাজালেন। হোমস বলতে লাগলেন, এই বাড়িতে এখন আমরা ছাড়া আর শুধু রয়েছে হাউসকিপার মার্থা। ও নিজের ভূমিকা যথার্থভাবে পালন করেছে এই খেলায়। এই কেসটা যখন প্রথম হাতে নি, তখনই ওকে আমি এই ভনবকের বাড়িতে হাউসকিপার বানিয়ে পাঠিয়েছিলাম। বৃদ্ধা মার্থা এসে দাঁড়ালেন ঘরের দরজায়। তাকে দেখতে পেয়ে হোমস হেসে বললেন, আরে এসো এসো মার্থা। মার্থাও সরল হেসে অভিবাদন জানালেন। তারপর অবাক চোখে চাইলেন সোফায় শায়িত ভন বর্গের দিকে। হোমস আশ্বাসের সুরে বললেন, চিন্তা নেই, ও সম্পূর্ণ অক্ষত, ওর কোনো ক্ষতি হয়নি। মার্থা হেসে বললেন, এটা শুনে আমি সত্যি খুব খুশি হলাম মিস্টার হোমস। সত্যি বলতে মনিব হিসেবে কিন্তু উনি বেশ ভালোই ছিলেন। উনি তো চাইছিলেন যে আমি ওর স্ত্রীর সাথে জার্মানি চলে যাই, কিন্তু সেটা হলে যে আপনার পরিকল্পনা সফল হতো না মিস্টার হোমস, তাই না? একদম ঠিক বলেছো মাথা। তুমি যতক্ষণ এখানে আছো ততক্ষণ আমি নিশ্চিত। আজ রাতে তো তোমার সংকেতের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছিলাম আমরা। হ্যাঁ স্যার, ওই জার্মান সেক্রেটারি এসেছিল। উনি না যাওয়া পর্যন্ত তাই আলো নিভিয়ে আমি আপনাদের সংকেত দিতে পারছিলাম। হ্যাঁ জানি, পথে আসার সময় তার গাড়ি দেখতে পেয়েছি। আমার তো মনে হচ্ছিল যে লোকটা বোধহয় আজ রাতে এখানেই থেকে যাবে। আর আমার তখন মনে হলো যে উনি থাকাকালীন আপনার এখানে আসাটা একেবারেই ঠিক হবে না মিস্টার হোমস। তুমি একদম সঠিক কথা ভেবেছ। তাই তো আমরা আধ ঘন্টা অপেক্ষা করলাম। তারপর তোমার আলোর সংকেত পেয়ে বুঝলাম পথ পরিষ্কার। তুমি কাল সকালে লন্ডনের ক্ল্যারিজেস হোটেলে আমার সাথে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা তোমার জিনিসপত্র সব গোছানো আছে তো? সত্তর রওনা দিতে পারবে তো? হ্যাঁ স্যার। আর বলছিলাম স্যার, উনি আজ মোট 7টা চিঠি পোস্ট করেছেন। আমি সবকটা ঠিকানায় লিখে নিয়েছি। এই যে থ্যাংক ইউ মাথা। আমি এগুলো কাল ভালো করে দেখ। আজ বড্ড ক্লান্ত লাগছে। আচ্ছা বেশ, তুমি যেতে পারো। গুড নাইট। গুড নাইট স্যার। মার্থা চলে যাবার পর হোমস বললেন, এই বাকি কাগজগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় ওয়াটসন। এসব তথ্য অনেক আগেই জার্মান সরকারের কাছে পৌঁছে গেছে। এখানে এই কয়েকটা যে অরিজিনাল ডকুমেন্ট আছে সেগুলোই শুধু লাগবে আমাদের। তাহলে বাকিগুলো কি আমাদের কোনো কাজেই লাগবে না? না তা নয় ওয়াটসন, এগুলো লাগবে আদালতে এই লোকের অপরাধ প্রমাণ করার জন্য। মানুষ জানবে কি তথ্য বাইরে গেছে আর কি যায়নি। আর এই বাকিগুলো তো সব জাল কাগজ, এগুলো তো আমার হাত দিয়ে এসছে এখানে। এবার ডক্টর ওয়াটসনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন হোমস। তার দৃষ্টিতে একটা গভীর স্নেহার্দ সৌহার্দ্যের ভাব ফুটে উঠল। তিনি বললেন, ওয়াটসন, গতকাল দেখা হয়নি তোমার সাথে। কেমন আছো তুমি? দেখা হওয়া স্তক একবারও জিজ্ঞেস করা হয়নি তোমায়। তোমার চেহারা আমূল বদলে গেলেও তোমার অন্তরটা কিন্তু একই আছে। না হলে আমি ডাকা মাত্রই তুমি ছুটে আসতে না। ডক্টর ওয়াটসন বললেন,
মনে হচ্ছে প্রায় 20 বছর বয়স কমে গেছে হোমস। তোমার টেলিগ্রাম পেয়ে মনের মধ্যে যে কি অপূর্ব একটা অনুভূতি হয়েছিল তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এতকাল পর আবার তোমার সাথে দেখা হবে ভেবেই মনটা ছটফট করে উঠেছিল। তবে তুমি কিন্তু চেহারার দিক থেকেও পুরো একই রকম আছো, শুধু চুল পেকেছে আর ওই থুতনির দাড়িটা যোগ হয়েছে। এটাও বলতে পারো দেশের জন্য এক প্রকার আত্মত্যাগ। এটা কালকে কেটে ফেলবো, মাথার চুলটাও কাটতে হবে। এরকম একটা আধা আমেরিকান সং সেজে থাকতে আর ভালো লাগছে না। আর সত্যি বলতে ওই আমেরিকান টানে কথা বলতে বলতে না আমার ভদ্র সভ্য কথা বলার ভঙ্গিটাও একেবারে গেছে। কিন্তু তুমি তো কাজ থেকে অবসর নিয়েছিলে হোমস। আমি তো জানতাম তুমি সাউথ টাউন্সে ছোট ফার্ম হাউসে মৌমাছির চাষ করছো। সন্ন্যাসের জীবন তোমার। ঠিকই শুনেছো ওয়াটসন। এই যে এই বইটা দেখো, আ প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক অফ বি কালচার। আমার এত কালের গবেষণার ফল। জীবনের অর্ধেক কেটেছে অপরাধের গবেষণায়, আর বাকি অর্ধেক কাটছে মৌমাছি চাষের গবেষণায়। কিন্তু আবার এই কাজে ফিরলে কি করে? সে অনেক ঘটনা ওয়াটসন, এখন ভাবলে নিজেরই অবাক লাগে। প্রথমে বিদেশ মন্ত্রী এলেন দেখা করতে, তাকে বিনীতভাবেই ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষে যখন স্বয়ং প্রধানমন্ত্রী দেখা করতে এলেন তখন আর আমি না করতে পারলাম না। এই লোকটির অতিরিক্ত ভালো মানুষই নিয়ে অনেকদিন ধরেই সরকারের মনে সন্দেহ ছিল। He seemed too good for our people. ওদিকে চারিদিকে নানা রকম খারাপ ঘটনা ঘটছিল। এদিক ওদিক থেকে অনেক এজেন্টকেই সন্দেহের বশে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু বেশ বোঝা যাচ্ছিল যে কোথাও একটা মাস্টারমাইন্ড লুকিয়ে আছে যেটা কোনোভাবেই ধরা যাচ্ছে না, আর সেটাকেই এবার ধরার প্রয়োজন ছিল। উপর মহল থেকে চাপ আসছিল। শেষে সকলে এসে আমার শরণাপন্ন। তারপরে 2 বছর আমার কাটলো এই কাজেই। তবে এই কাজে একটা অদ্ভুত উত্তেজনা ছিল ওয়াটসন। প্রথমেই আমাকে যেতে হলো শিকাগো, একটা সিক্রেট সোসাইটিতে যোগ দিতে, একটা আইরিশ সিক্রেট সোসাইটি। সেখানে কিছু অসামাজিক কাজকর্ম করতে হলো, আর ফলস্বরূপ বেশ কাঙ্ক্ষিতভাবেই আমি এই ভন বকের নজরে পড়ে গেলাম। ব্যাপারটা যে কতখানি জটিল তা তোমাকে বলে বোঝাতে পারবো না ওয়াটসন। তারপর থেকে এই লোকের একনিষ্ঠ এজেন্ট হয়ে কাজ করছিলাম আমি, আর সেটা করতে করতেই ওর 5 জন এজেন্টকে একে একে শ্রীঘরে পাঠালাম। ওর অনেকগুলো পরিকল্পনা গোপনে ব্যর্থ করে দিলাম। তবে আজকের কাজটা তুমি না থাকলে হতো না। হাওড়িচ থেকে তোমার গাড়ি না পেলে এতখানি পথ আসতে সত্যি সমস্যা হতো। ওই যে আমাদের বন্ধুর জ্ঞান ফিরেছে। সোফায় কোনো মতে উঠে বসার চেষ্টা করলেন ভন বর্গ। তারপরে তার মাতৃভাষা জার্মানে শুরু করলেন অশ্রাব্য গালাগাল। জানোয়ার, ওরের বাচ্চা, একবার আমার হাতগুলো খুলে দেখ, তারপর তোকে মজা দেখাবো। ওরের বাচ্চা। বেশ শুনতে লাগছে, কিন্তু কি বলো ওয়াটসন? জার্মান ইজ আফটার অল অ্যান এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। আরে 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 এই কাগজটা তো দেখছি আরো একটা ঘুঘুকে ধরতে সাহায্য করবে। নেভেল অফিসের কেরানিটা যে এর মধ্যে আছে সেটা তো জানতাম না। বাহ, ওয়ান্ডারফুল। যাকে তাহলে মিস্টার ভন বক, এবার এক এক করে যা জানতে চাইবো তার উত্তর দাও তো। ইউ হ্যাভ আ গ্রেট ডিল টু আনসার। অতি কষ্টে সোফার উপর নড়ে চড়ে বসলেন বন্দি ভন বর্গ। তার মুখে একই সাথে খেলা করে চরম রাগ আর বিস্ময়। তিনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, তোমায় আমি দেখে নেব বর্তমান। তাতে যদি আমার সারা জীবন লেগে যায় তাও সই। তোমার শেষ থেকে ছাড়বো আমি। এইসব মধুর সুরে পরিপূর্ণ উক্তি আমি আগেও বহুবার শুনেছি। বলা ভালো গোটা জীবন ধরেই শুনে আসছি। স্বর্গত প্রফেসর মরিয়ার্টিও ওই একই কথা বলেছিলেন। তার সাগরেদ কর্নেল সেবাস্টিয়ান মোরানো একই কথা বলেছিলেন। তবুও দেখো, আমি আজ 60 বয়সে এসেও বহাল তবিয়তে বেঁচে আছি। শালা হারামজাদা দুঃখ সাপ। না 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 না, আমি অতটাও খারাপ নই ভন বক। আমার উচ্চারণ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোনো আইরিশ আমেরিকান নই, বাট আ পিওর ইংলিশ জেন্টলম্যান। মিস্টার অল্টারম্যান নামে আসলে কারোর কোনো অস্তিত্বই নেই। তাকে আমি প্রয়োজনে ব্যবহার করেছি মাত্র। মানে তাহলে কি তুমি? আমার পরিচয়টা এখন একেবারেই অপ্রাসঙ্গিক। তবু তুমি যখন জানতে এতখানি আগ্রহী, তাই বলি। তোমার পরিবারের সাথে আমি বহুদিন ধরে পরিচিত। আমি আগেও জার্মানিতে কাজ করেছি, এবং সম্ভবত তুমিও আমার নাম জানো। কি নাম তোমার শুনি? অনুমান করো দেখি।
আমি সেই ব্যক্তি যে ইয়েরানা অ্যাডলার এবং বোহেমিয়ার রাজার স্ক্যান্ডালের তদন্ত করেছিলাম যখন তোমার কাজিন হাইনরিক ছিল রাজ পরিবারের আমলা এবং রাষ্ট্রদূত। আমি সেই ব্যক্তি যে আততায়ী ক্লকম্যানের হাত থেকে তোমার বড় মামা কাউন্ট ফন উনশু-গ্রফস্টাইনকে বাঁচিয়েছিলাম। এরকম মানুষ একজনই আছে। There is only one man. আপনি মিস্টার শার্লক হোমস। ঠিক ধরেছ। ভন বর্গের কণ্ঠ থেকে এক আক্ষেপের আর্তনাদ বেরিয়ে এলো। ঈশ্বর, আর আমার বেশিরভাগ কাগজ কিনা এসেছে আপনার হাত দিয়ে। আমার সব কাজ ব্যর্থ, আমি শেষ। কাগজগুলো ভালো করে পরীক্ষা করলে অনেক আগেই তুমি ব্যাপারটা বুঝতে পারতে, কিন্তু কাগজ পাচার করার তাড়ায় তুমি কিছুই সেভাবে দেখে নাওনি। তোমাদের অ্যাডমিরালটি যখন সমস্ত নকশা থেকে অস্ত্র বানাতে যাবে তখনই দেখবে বন্দুকগুলো স্বাভাবিকের চেয়ে একটু বড় হচ্ছে, আর সাবমেরিনগুলো স্বাভাবিকের চেয়ে একটু বেশি দ্রুতগামী। ভন বর্গ হতাশায় মুখ ঢাকলে। হোমস বলে চললে, আরো অনেক বিষয় আছে যেগুলো পরে ধীরে ধীরে সামনে আসবে, তবে তোমার মধ্যে একটা বিরল গুণ আছে যেটা সাধারণত বেশিরভাগ জার্মানদের মধ্যে থাকে না। তুমি একজন দুর্দান্ত স্পোর্টস, পাশাপাশি মিশুকে চরিত্রের মানুষ। কিন্তু দুঃখের বিষয়, বাকিদের বোকা বানাতে বানাতে শেষমেশ নিজেই বোকা বনে গেলে মনবক। তবে এর জন্য তোমাকে দোষ দেব না। আমি যেমন যা করেছি আমার দেশের জন্য করেছি, ঠিক তেমনি তুমি যা করেছো তোমার দেশের জন্যই করেছো। কোয়াইট ন্যাচারালি, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তিনি এবার উঠে গিয়ে ভন বর্গের কাঁধে হাত রেখে বললে, আর তাছাড়া তুমি যার তার কাছে পরাজিত হওনি, খোদ আমার কাছেই হয়েছ। যাই হোক, কাগজপত্র সব তৈরি। ওয়াটসন, এসো একটু সাহায্য করো দেখি। এ লোককে গাড়িতে তুলতে হবে। আমরা এবার লন্ডনের পথে রওনা দেব। ভন বর্গকে নিয়ে গাড়িতে তোলা অবশ্য মোটেই সহজ কাজ হলো। তার গায়ে সাংঘাতিক চোট। অবশেষে অনেক ধস্তাধস্তির পর দুজন মিলে টেনে হিঁচড়ে ভন বর্গকে টেরেস পার করে এনে গাড়ির পেছনের সিটের ওপর এনে ফেলে। কাগজে বোঝাই ব্যাগটা রাখা হলো সামনের সিটের ওপর। হোমস বললেন, আপাতত এর থেকে বেশি আরাম দিতে পারবো না, তবে যদি ধূমপান করতে চাও তাহলে একটা সিগার জ্বালিয়ে ঠোঁটের ফাঁকে গুজে দিতে পারি। দেব? ভন বর্গ এবার বললেন, আমার দেশের ও এদেশের সরকার যদি জানতে পারে যে আপনি আমার সাথে এরকম বেআইনি আচরণ করেছেন, তাহলে কিন্তু দু দেশের মধ্যে যুদ্ধ কেউ ঠেকাতে পারবে না মিস্টার হোমস। সে তো তুমি যা সর্বনাশ করার ইতিমধ্যেই করে রেখেছো, তাতে যুদ্ধ লাগবে। কিন্তু বেআইনি আচরণ বলতে? আপনি কোনো সরকারি গোয়েন্দা নন। এই পুরো ব্যাপারটাই তাই সম্পূর্ণ বেআইনি। বেশ, মানলাম। তো এবারে আমি যদি গাড়ি করে যেতে যেতে সাহায্যের জন্য চিৎকার করি, তাহলে গ্রামের লোক... তুমি যদি ওটা ভুলেও করো তাহলে এখানেই স্থানীয় সরাইখানার সামনের গাছটা থেকে তোমাকে টাঙিয়ে দেব। আমাদের অর্থাৎ ইংলিশম্যানদের ধৈর্য একটু বেশি, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারো না। তুমি বাধ্য ছেলের মতো আমাদের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডে যাবে মিস্টার ভন বর্গ, এবং সেখান থেকে আমাদের বয়ান অনুযায়ী চিঠি লিখে তোমার বন্ধু ব্যারন ভন হার্লিংকে ডেকে পাঠাবে। আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। এবার হোমস ফিরলেন ডক্টর ওয়াটসনের দিকে, বললেন, তুমি কিন্তু এই পুরো ঝামেলার সময়টা আমার সাথে থেকো ওয়াটসন। হ্যাঁ, রওনা হওয়ার আগে এসো, এই টেরেসে দাঁড়িয়ে কিছুক্ষণ গপ্প করি। এরপর নানা ঝামেলায় শান্তিতে কথা বলতে পারবো না তোমার সঙ্গে। বন্দিকে গাড়ির ভেতরে লক করে দুই বন্ধু এসে দাঁড়ালে টেরেসের ধারে। বেশ কিছুক্ষণ দুজনায় নানান গপ্পগুজব হলো। পুরনো দিনের স্মৃতিচারণাও বাদ গেল। অবশেষে দুজন যখন গাড়ির দিকে ঘুরলেন, তখন হোমস জ্যোৎস্না লোকিত সাগরের দিকে অঙ্গুলের নির্দেশ করে চিন্তিত কণ্ঠে বললে, দিক থেকে একটা হিমশীতল হাওয়া আসতে চলেছে ওয়াটসন। There's an eastern wind coming. ডক্টর ওয়াটসন চমকে উঠে বললেন, কই না তো, তোমার ভুল ধারণা হোমস। এখন তো আবহাওয়া বেশ উষ্ণ। হোমস হেসে বললে, My dear good old Watson, এই দ্রুত পরিবর্তনের যুগে তুমি হলে একমাত্র অপরিবর্তিত বিন্দু। আমার কথার অর্থ তাই তুমি বুঝতে পারলে না। পূর্ব দিক থেকে একটা তীব্র হাওয়া আসতে চলেছে মৃত্যুর হিমশীতল স্পর্শ। ইংল্যান্ডে এমন মারণ বাতাস আগে কোনোদিন বয়নি। আমরা সকলেই হয়তো সেই শীতল স্পর্শেই শুকনো পাতার মতো ঝরে যাব, কিন্তু একই সাথে জানবে এ হলো ঈশ্বরের প্রলয় বাতাস। সমস্ত সৃষ্টিকে উড়িয়ে সাফ করে দেবে সে।
সেই ঝড়ের পরে যে নতুন সূর্যোদয় হবে তার নিচে বেড়ে উঠবে এক নবীন ঘনিষ্ঠ পৃথিবী। যাক, নাও দেখি, অনেক দার্শনিক কথাবার্তা হলো। যাও, এবার গাড়িতে স্টার্ট দাও। এবার রওনা না দিলেই নয়। পকেটে একটা 700 পাউন্ডের চেক আছে। এই ব্যাটার ব্যাংক অ্যাকাউন্টটা সিজ হয়ে যাওয়ার আগেই সেটা ভাঙিয়ে ফেলতে হবে। চলো চলো বন্ধু, লেটস গো।